হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট ওয়ার্ড 2007 এ আপনাকে স্বাগতম। এমএস ওয়ার্ড 2007 এই কোর্সটি আপনি এই ভিডিওর মাধ্যমে কমপ্লিটলি বুঝে নিতে পারেন। আপনি এই ভিডিওটি দেখলে আপনাকে 3 মাস মেয়াদের কোনো কোর্স করতে হবে না। A to Z আমি আলোচনা করব। সো লেটস স্টার্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। ওয়ার্ড 2007 এর হোম পেজ বা এন্টারপ্রাইজটা ঠিক এরকমই দেখাবে। এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সন। বাংলাদেশের প্রায় 90% অফিসে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ইউজ করে থাকে। এখানে কাজ করে অনেক সুবিধা, সব কাজগুলো এখানে শর্টকাট টুলস এর মাধ্যমে করা যায়। এই জন্য সবাই মাইক্রোসফট ওয়ার্ড 2007 ইউজ করে থাকে। প্রথমে সেখানে কর্নার একটা দেখতে পাবেন অফিস বাটন বা হোম বাটন। এখানে আপনি ক্লিক করলে কতগুলো অপশন পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে প্রথমে আছে নিউ ডকুমেন্ট। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারেন, যে এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ ডকুমেন্ট। আপনার এখানে দুইটা ডকুমেন্ট শো করছে, দেখেন। প্রথমে আমি একটা নিছি, এরপরে ডকুমেন্ট 2। এরপরে আপনার এখানে আছে ওপেন মেনু। ওপেনের কাজ একটু পরে দেখাচ্ছি। এরপর আছে সেভ মেনু। ধরেন আপনি এখান থেকে একটা ডকুমেন্ট সেভ করবেন। ধরেন কোনো একটা কিছু আমি টাইপ করলাম, টাইপ করার পর এটা আমাকে সেভ করতে হবে। অফিস বাটনে ক্লিক করে সেভে যখন ক্লিক করবেন, এখানে একটা সেভ ডায়লগ বক্স শো করবে, যেখানে আপনাকে ফাইল নেমের মধ্যে আপনাকে যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে হবে। এই ফাইলের নাম আমি এ কুইক বার্ন, এই নামে আমি সেভ করে দিব এটাকে। দেন আমি সেভে ক্লিক করে দিতে পারি। ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটা কেটেও দিই, আমার এই ফাইলটা আমি আবার ওপেন করে নিয়ে আসতে পারবো। এখান থেকে যাব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার যাবতীয় ফাইলগুলা কম্পিউটারের ডকুমেন্ট ফোল্ডারে জমা হয়েছে। সেখান থেকে আমার যে ফাইলটা সেটা এ কুইক বার্ন এখানে আছে। এখান থেকে আপনি ওপেন করতে পারেন। দেখেন এই ফাইলটা আমি ট্যাপ করে সেভ করছিলাম। এরপর আপনি এই ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে কিভাবে সেভ করবেন, যাতে আপনার ফাইল পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে না পারে। সেটা করার জন্য আপনাকে যেতে হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর আপনি ফাইলের কোনো নাম পরিবর্তন করতে হবে না, আপনি ওই ফাইলটা ওই নামেই সেভ করবেন। এখান থেকে টুলসে ক্লিক করে জেনারেল অপশনে যাবেন। সেখান থেকে পাসওয়ার্ড টাইপ করবেন। 1 2 3 দিলাম আমি, এক্সাম্পল। ওকে দিব। দেন কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 দিব। ওকেতে ক্লিক করব। দেন সেভে ক্লিক করব। এখন যদি এই ফাইলটা আমি এই ফাইলটা আমি ক্লোজ করে দিই, এখানে কোনো ডকুমেন্ট এখানে নাই। আপনি যখন নতুন করে ওপেন করবেন, ওপেন, এরপরে এখানে এ কুইক বার্ন ওপেন। দেখেন এখানে পাসওয়ার্ড খুঁজতেছে আপনার থেকে। আপনি পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত ফাইলটা ওপেন হবে না। আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3, ফাইলটা খুলে গেছে। এরপর আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ আরেকটা কাজ হচ্ছে, এই ফাইলটাকে আপনি ভিন্ন নামে সেভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ এর মাধ্যমে ওইটা একবার এ কুইক বার্ন নামে সেভ আছে, আপনি এটা কেটে দিয়ে শুধু বার্ন নামে সেভ করবেন। সেভে ক্লিক করবেন। এখন সেম ফাইলটা দুই নামে সেভ করা হয়ে গেছে। এটা হচ্ছে সেভ এস এর কাজ। সেভ এস এ যখন ক্লিক করবেন, এখানে আরো অনেকগুলো ডকুমেন্ট শো করবে। ধরেন আপনার কোনো একটা ডকুমেন্ট আপনি পিডিএফ আকারে সেভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পিডিএফ অর এক্সপিএস এখানে ক্লিক করলে আপনার ফাইলটা পিডিএফ আকারে সেভ হবে। যে পিডিএফ ফাইলটা আপনি মোবাইলেও দেখতে পারেন, যে কোনো ডিভাইসে দেখতে পারেন। আর পিডিএফ অপশনটা মাইক্রোসফট ওয়ার্ড 2007 এ অনেক সময় ডিফল্ট ভাবে দেওয়া থাকে না। এটা কিভাবে আনতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটা আপনি চাইলে দেখে আসতে পারেন। আমি সেই ভিডিওর লিংকটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে আছে প্রিন্ট আপনার ডকুমেন্টটা প্রিন্ট করবেন, সেটার জন্য আপনাকে প্রথমে আপনি চাইলে প্রিন্ট প্রিভিউ করতে পারেন। মানে প্রিন্ট করলে জিনিসটা কিরকম দেখাবে, কিরকম আসবে, এটা দেখার জন্য আপনি প্রিন্ট প্রিভিউ দেখে আসতে পারেন। এখানে দেখা শেষ হলে আপনার মার্জিন প্রবলেম, কোনো ধরনের প্রবলেম হলে সেটা এখান থেকে ক্লোজ প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে কেটে দিয়ে আবার এডিট করে দেন আবার প্রথম থেকে প্রিন্টে গিয়ে প্রিন্ট করবেন। প্রিন্ট প্রিভিউ দেখা শেষ হওয়ার পর আপনাকে এরপরে প্রিন্টে ক্লিক করতে পারেন। আপনি প্রিন্টারে প্রিন্ট করার জন্য এই প্রিন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। প্রিন্টে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই নেমের এখানে আপনি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সে প্রিন্টারের নামটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করবো, এটা একটা প্রিন্টারের নাম সাপোজ। এরপর আপনাকে এখানে
সিলেক্ট পেজ, এখান থেকে কোন পেজগুলা প্রিন্ট করবেন। যদি সবগুলা পেজ প্রিন্ট করেন, এখানে যদি 10টা পেজ থাকে, সবগুলা পেজ অলে ক্লিক করা থাকলে ওকে দিলে এরপরে সবগুলা পেজ প্রিন্ট হয়ে যাবে। এরপরে আছে কারেন্ট পেজ। কারেন্ট পেজে ক্লিক করলে আপনি যে পেজের মধ্যে বর্তমানে আছেন, কাজ করতেছেন, জাস্ট ওই পেজটা প্রিন্ট হবে। এরপর আছে পেজ নাম্বার। এখানে আপনি যত নাম্বার পেজ লিখে দেন, ধরেন আপনার 5 নাম্বার পেজ লাগবে, 5 লিখে দিলে আপনার জাস্ট 5 নাম্বার পেজটা প্রিন্ট হবে, আর বাকিগুলো হবে না। এরপরে এখানে আছে নাম্বার অফ কপিস। এখানে ক্লিক করার পর আপনি কয়টা প্রিন্ট করবেন, কয় কপি প্রিন্ট করবেন, আপনার ডকুমেন্টটা কয় পেজ লাগবে, আপনার কয় কপি লাগবে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনি ওখানে ক্লিক করলে আপনার প্রিন্টিং শুরু হয়ে যাবে। এর আগে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি একটা পেজ সিলেক্ট করে দিতে পারেন যে পেজ আপনি প্রিন্ট করবেন। এই যে A4 A3 লিগ্যাল, যে সাইজের পেপার আপনি প্রিন্ট করবেন। লিগ্যাল হচ্ছে লম্বা পেপারগুলা, A4 হচ্ছে যেগুলো আমরা অফিসে ইউজ করি, নর্মাল পেপার যেগুলা। এরপরে আপনি এটা সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ওইখান থেকে ওয়ার্ড মেনু থেকে আপনি যখন পেজ সেটআপ করে আসবেন, এখানে আর সেটিং করতে হবে না। দেন আপনি ওকেতে ক্লিক করতে পারেন। হোম বাটনে এখানে তেমন আর ইম্পর্টেন্ট কাজ নাই, যেগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিছি। এখানে ক্লোজ, যেটা আমি একটু আগে ক্লোজ করছি, ডকুমেন্ট ক্লোজ করতে হলে এখানে ক্লোজ ইউজ করতে পারেন। কপি কাট। কপি কাট বলতে যেটা বোঝানো হয়, আমরা কোনো একটা জিনিস এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাও, তার মানে জিনিসটা সেখানেও থাকবে, অন্য জায়গায় যাবে। সেটা করার জন্য ধরেন এই লেখাটাকে আমি কপি করব, বা আমি এই পুরো লাইনটা সিলেক্ট করলাম। কপি করতে হলে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। এরপরে এখানে আছে কপি কাট, আমি কপিতে ক্লিক করলাম। দেন আমি মাউস পয়েন্টার এখানে রাখলাম, ওইখানে নিয়ে এসে ফেস্টে ক্লিক করলাম। এখানে ফেস্টের অনেকগুলো অপশন আছে, আপনার সবসময় ফেস্টে ক্লিক করব, তাহলে ওই লাইনটা কপি হয়ে এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে যতবার পেস্টে ক্লিক করব ততবারই এটা পেস্ট হতে থাকবে। এরপর আছে এখানে কাট। কাটটা দেখানোর জন্য আমি এই লেখাটাকে সিলেক্ট করি, এটাকে আমি একটু ভিন্ন কালার দিই। এখান থেকে এই যে কালার, রেড কালার দিলাম। রেড কালার লাইনটা আমি কাট করব, মানে এখান থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাব। কপি মানে হচ্ছে এখানেও থাকবে, অন্য জায়গায়ও যাবে। কাট মানে কেটে এখানে নিয়ে আসবো, তাহলে এখানে এনে পেস্ট করব। পেস্ট করার দুটো নিয়ম আছে, একটা হচ্ছে এখানে ক্লিক করলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে, অথবা সেখানে যেখানে আমি পেস্ট করতে চাই সেখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট অপশনটা আমরা পেয়ে যাব, সেখান থেকে পেস্ট করতে পারি। অথবা আমি এখানে পেস্ট করব বা এই জায়গায় পেস্ট করব, এখানে আমি কন্ট্রোল ভি দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। এবং কপি করার কিবোর্ড কমান্ড হচ্ছে, এই লাইনটা আমি কপি করব, প্রথম লাইনটা, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। এখানে মাঝখানে এনে যখন কন্ট্রোল ভি দিব, অটোমেটিক মাঝখানে এটা পেস্ট হয়ে যাবে। নিচে আরেকটা ছোট্ট অপশন দেখা যাবে, সেটা হচ্ছে অফিস ক্লিপবোর্ড। এটা আপনি ওপেন করে রাখতে পারেন, আপনার কি কপি হচ্ছে কি কাট হচ্ছে সেটা আপনি সেখানে দেখতে পাবেন। ধরুন আমি এখন এই লাইন তিনটা, এই লাইন দুটো আমি কপি করব বা কাট করব, কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল সি দিলাম। দেখেন এই ক্লিপবোর্ডের মধ্যে সেটা শো করতেছে। শেষ একদম লাস্ট যেটা আমার কপি হয়েছে সেটা হচ্ছে এই লাইনটা। আমি যদি শেষে এটা শুধু এটা কপি করি, কন্ট্রোল সি, বা আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, দেখেন ক্লিপবোর্ডের মধ্যে শো করতেছে আমি লাস্ট যেটা এখন কপি করা আছে। যে কোনো সময় আমরা যখন পেস্ট করব, সেখানে লাস্টে যেটা কপি করা আছে সেটা পেস্ট হবে অটোমেটিকলি। কপি করে রাখবো, সবগুলো এখানে শো করবে, ওইখানে জাস্ট ক্লিক করলে অটোমেটিক পেস্ট হবে। এখান থেকে আমাকে বারবার কপি কাট এগুলো করতে হবে। এটা হচ্ছে অফিস ক্লিপবোর্ডের সুবিধা, এটা আমি ক্লিয়ার করে দিতে পারি। এটা প্রয়োজন না হলে ক্লোজ করে দিবেন, প্রয়োজন হলে এখান থেকে অন করবেন। এরপর আসতেছে লেখার ফন্ট। এখানে ইংলিশ বাংলা লেখার ফন্ট আছে, ধরেন এখানে আছে বাংলা লেখার ফন্ট, এখানে প্রথমে ইংলিশ, এরপর এটা বাংলা। আমি যখন বাংলাতে ক্লিক করছি, এখানে শুধু নিয়ে চলে আসছে। আমি যখন কন্ট্রোল আল্ট বি দিয়ে বাংলা সেটিং করব, ক এভাবে আসবে, যে দিলে ক আসবে। এভাবে আমি তখন যে কোনো কিছু লিখতে পারবো। আমি বাংলাতে যাচ্ছি না, আমি কিবোর্ড কমান্ডটা আবার আগের রূপে চলে আসতেছি। আমরা বাংলা থেকে যখন ইংলিশে যাব এবং ইংলিশ থেকে যখন বাংলাতে যাব, কিবোর্ডের একটা সেটিং করতে হয়, সেটা হচ্ছে কন্ট্রোল আল্ট ধরে বি, বাংলাদেশে ক্লিক করব। আমরা কমন যে ফন্ট ইউজ করি সেটার নাম হচ্ছে টাইম নিউ রোমান।
এরপর আছে এখানে ফন্টের সাইজ। দেখেন এখান থেকে আমি ইচ্ছা করলে ফন্টের সাইজটা ছোট বড় করতে পারি। এখানে বর্তমানে যা আছে আমি 26 দিলাম, দেখেন এটা একটু বড়, আমি আর একটু বাড়াই দিই, এটা 30 28 করে দিই, 28 করে দিলাম। দেখেন এটা আগের তুলনায় ফন্টের সাইজটা আরো বড় হয়েছে। আমরা যখন অফিসিয়ালি কোনো কাজকর্ম করি সেক্ষেত্রে আমরা ফন্টের সাইজটা 14 এর মধ্যে রাখবো, 14 15 এর নিচে থাকবে আমাদের ফন্টগুলো। এর উপরে গেলে এটা অনেক বিশ্রী হয়ে যায়। সেটা এক কথায় আমাদের অফিসিয়াল কাজের জন্য যে ফন্টগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো 13 14 15 এর মধ্যে। এখানে আমরা লেখার সুবিধার্থে আমরা অনেক বড় ফন্ট ইউজ করতে পারি, তবে সেটা আমরা অফিসে ইউজ করব না। এরপর আছে আমাদের লেখার ফন্ট সাইজ ইনক্রিজ করা। এখানে যখন ক্লিক করব লেখার ফন্ট সাইজটা বাড়তে থাকবে 10 12 এরকম করে। এখানে ক্লিক করলে ডিক্রিজ হবে, কমতে থাকবে। এটা আমাদের মন মতো করে আমরা এখান থেকে করে দিতে পারি, এখানে রেগুলার প্রয়োজন হবে না। আসেন এরপর এখানে আছে লেখার কালার। এখান থেকে যে কোনো কালার আমি লেখাতে ইউজ করতে পারি, যে কোনো কালার, এনি কালার। এরপরে এখানে আছে এটা একটা অটো ফরম্যাটিং আমরা এখন করব না। এটা প্রথম লাইনটা বড় দেখাবে, পরে এগুলা স্মল আকারে দেখাবে, এটা আমাদের প্রয়োজন হবে না। এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আপাতত ব্যাক করতেছি। আমরা কোনো একটা কাজ করে ফেললে সেটা ব্যাক যাওয়ার জন্য কন্ট্রোল জেড ইউজ করব। এখান থেকে ধরেন আমি এই কাজটা লাইনটা আমি কেটে দিলাম, এটা কিবোর্ডের সাহায্যে আবার ফেরত আনতে চাচ্ছি, তাইলে কন্ট্রোল জেড দিব। এটা যদি এখানে অপশন থেকে করতে চাই সেক্ষেত্রে আমরা আমি কেটে দিলাম, এখানে ক্লিক করলে আনডু টাইপিং, যে এখানে এই অপশনটা দেখেন, এই অপশনে ক্লিক করলে আনডু হয়ে যাবে। আর এটা হচ্ছে রিডু, এটা মানে আবার পরের জায়গায় ফিরে যাবে। আনডু রিডু এই দুটা কাজ আমরা যখন কোনো একটা ভুল করে ফেলি সেটা ফেরত আনার জন্য আনডু ইউজ করি, কন্ট্রোল জেড অথবা এখান থেকে আনডু। এরপরে এখানে ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেভ এর আইকন। আমরা যখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। আর এখান থেকে সেভ এ ক্লিক করলে সেভ হয়ে যায়। তাহলে এটা শর্টকাট, এখানে আইকনের সাহায্য করতে হলে এখানে ক্লিক করলে অটোমেটিক এটা সেভ হয়ে গেছে। নিউ ওয়ার্ক ফোল্ডারটার মধ্যে আমি একটা কাজ বাকি রাখছি, সেটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড দিয়ে ওটাকে সেভ করে রাখতে পারি। ধরেন এটা আমাদের অফিসিয়াল কাজ, শিক্ষণীয়, এটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করব। আমি সেভে ক্লিক করলে সেভের বক্সটা আর আসবে, সেভের ইনফরমেশন নাম সবকিছু দিয়ে এটা সেভ করা আছে, সেজন্য ওই ঘরটা আর আসবে না। সেভের ডায়লগ বক্সটা নিয়ে আসতে হলে আমাকে সেভ এসে ক্লিক করতে হবে। আমি কোনো নাম পরিবর্তন করব না, আমি জাস্ট ওইখানে একটা এডিট করব। সেটা হচ্ছে টুলসে ক্লিক করে জেনারেল অপশনে ক্লিক করব, সেখানে ক্লিক করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব 1 2 3, এটা যেগুলো নামও ইউজ করতে পারেন। এরপর ওকে দিব, এখানে একটা কনফার্ম দিব, সেম 1 2 3 কনফার্ম দিয়ে আবার ওকেতে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। এই ফাইলটা যদি আমি ক্লোজ করে দিই, আমি ক্লোজ করে দিলাম। এই ফাইলটা যদি আমি এখন ওপেন করি, একটা জিনিস দেখেন, ওপেন নিউ ওয়ার্ক, দেখেন এখানে আমার থেকে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড আমি 1 2 3 দিলে এরপর এটা ওপেন হবে। যদি পাসওয়ার্ড নিতে না পারে তাহলে ওপেন হবে। পাসওয়ার্ডটা রিমুভ করবো কিভাবে, যেখান থেকে করছি সেখান থেকে যাব, সেভ এসে যাব, গিয়ে কোনো এডিট করতে হবে না। এখানে আপনি টুলসে চলে যাবেন, জেনারেল অপশনে যাবেন, সেখান থেকে এখানে জাস্ট ব্যাক স্পেস দিয়ে পাসওয়ার্ডটা মুছে দিবেন এবং ওকেতে ক্লিক করবেন। আমি আপাতত ওকেতে ক্লিক করতেছি না, আমার পাসওয়ার্ড সহ এটা থাকবে। এরপরে সেভে ক্লিক করবেন। এখানে যতগুলো খুঁটিনাটি বিষয় আছে সবগুলো আমি তুলে ধরবো এখানে, যাতে এটা দেখার পর আপনাকে কোনো ভিন্ন কোনো ওয়ার্ডের ক্লাস দেখতে না হয়, সেজন্য আমি সবগুলা দেখাচ্ছি এখানে। এখন হচ্ছে কিভাবে বোল্ড করব, এটা আমি সিলেক্ট করলাম, এই লেখাটাকে আমি বোল্ড করব। এই যে এখানে আছে বোল্ড, বিতে ক্লিক করলে এটা লেখাটা বোল্ড হয়ে গেছে। দেখুন যখন আইতে ক্লিক করলাম এটা বোল্ড এবং ইটালিক দুটাই হয়ে গেছে। এটা সিলেক্ট করা অবস্থায় এখানে দেখেন বি এবং আই এর মধ্যে একটা ভিন্ন কালার শো করতে হতো, মানে এটা অন করা। আমি যখন আবার ক্লিক করব এটা অফ হয়ে যাবে, দেখেন ইটালিক ক্যান্সেল হয়ে গেছে। আবার যখন বিতে ক্লিক করব বোল্ড ক্যান্সেল হয়ে গেছে। এভাবে আমরা একবার দিলে অন হবে বোল্ড, আরেকবার দিলে অফ হবে। এই কাজটা কিবোর্ডের সাহায্যে করব, কন্ট্রোল বি, বাংলাদেশের বি, কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল আই দিলে ইটালিক হবে। এরপর এখানে আছে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে লেখার নিচে। এটা কি আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। এটা কিবোর্ডের সাহায্যে করলে কন্ট্রোল ইউ দিলে অটোমেটিক্যালি লেখার মধ্যে আন্ডারলাইন হয়ে যাবে। এরপরে লেখা আছে এটা স্ট্রাইক, একটা লেখার মাঝখানে কেটে যাওয়া। এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনার লেখার মাঝখানে একটা লাইন, কাটা লাইন আসবে,
সেটা প্রয়োজন হয় না, এটা একটা ইফেক্ট। এটা আবার যখন ক্লিক করব চলে যাবে। এরপরে এখানে আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। এটা বোঝানোর জন্য আমি আপনাকে দেখাতে হবে, এখানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বোঝানোর জন্য আমি একটা লাইন লিখলাম। আমরা যখন বীজগণিতের কোনো সূত্র টাইপ করি সেক্ষেত্রে আমাদের যে স্কয়ার গুলা উপরে নিতে হয় এবং যে ঘনগুলা নিচে আনতে হয়, যে স্কয়ার গুলা নিচে আনতে হয় সেগুলা নেওয়ার জন্য ধরেন এখানে এই 2টা আমাকে উপরে নিতে হবে। সেক্ষেত্রে আমি 2টা ক্লিক করে সিলেক্ট করে এখানে উপরে আছে এটা সুপারস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলে এটা উপরে চলে যাবে। এইভাবে যেগুলো আমাদের উপরে নিতে হবে, যে এখানে ধরেন আরো 2টা উপরে নিতে হবে, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আমি এটা সিলেক্ট করলাম। এখানে কন্ট্রোল ধরে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন এভাবে। এরপর আমি সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিলাম, এগুলা স্কয়ার হয়ে গেছে। এখন S2 এটা নিচে আনতে হবে, সেক্ষেত্রে আমাকে সুপারস্ক্রিপ্টের জায়গায় সাবস্ক্রিপ্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে এরপর এখানে আপনি সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেবেন, এটা অটোমেটিক্যালি নিচে চলে আসবে। এটা যদি আবার উপরে নিতে চান তাহলে সিলেক্ট করে যেখান থেকে করছেন ওখানে আবার ক্লিক করবেন, উপরে চলে যাবে, আবার দিলে নিচে চলে আসবে। যেখান থেকে যে কাজটা করবেন সেখান থেকে সেই কাজটা আবার অফ করতে পারবেন। এরপর আছে কেস, সুপার লোয়ার কেস, আপার কেস। আমরা যখন লিখি এই লেখাগুলোকে আমরা যখন আপার কেস মানে হচ্ছে সবগুলা বড় হাতের উপর দিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে আপার কেসে ক্লিক করে দিলে সবগুলা বড় হাতের হয়ে যাবে। যদি এটা আমার প্রয়োজন হয় সবগুলা ছোট হাতের, তাহলে সবগুলা লোয়ার কেসে ক্লিক করে দিব, সবগুলা স্মল লেটার। এরপর আছে এখানে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে বুঝছেন, একটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার হয়, বাকি সবগুলা স্মল লেটার হয়, সেভাবে হবে। এরপর আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আমরা যখন একটা লাইনের ধরেন একটা নাম, এটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হতে হবে, সেক্ষেত্রে আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটা চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন আমাদের ফন্টের ট্যাব কমপ্লিট। ফন্টের ট্যাবের মধ্যে আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে অ্যাডভান্স কিছু অপশন দেখা যাবে আপনার এখানে আপনি এগুলো দেখতে পারেন। এগুলো আমাদের সবগুলা শর্টকাটের মধ্যে আমরা করে ফেলছি, তারপরেও এগুলা ওয়ার্ড 7 এ যেভাবে থাকে এভাবেই থাকে। এখান থেকে আমরা ওয়ার্ড 7 ওয়ার্ড 3 তে করতে হয়, এখান থেকে কাজগুলো করে ওখানে ক্লিক করতে। আপনার যখন শেডো প্রয়োজন হবে এখানে শেডোতে ক্লিক করতে পারেন, শেডোতে ক্লিক করে দিলে এটা শেডো হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো অ্যাডভান্সে ক্লিক করে আপনি পরে দেখতে পারেন। এরপরের ট্যাবে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে? প্রথমে আছে বুলেটস নাম্বারিং। বুলেটস হচ্ছে আমরা যখন এখানে কোনো একটা কিছু লিখি প্রত্যেকটা লাইনের প্রথমে একটা বুলেটস থাকবে, সেটা দেওয়ার জন্য এখান থেকে এটা অন করে দিলাম। এখানে আমি যা কিছু লিখি না কেন যখন একটা দিব একটা বুলেট অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এই বুলেটসটা হয়ে থাকে এন্টারের উপর। আপনি যখন এন্টার ক্লিক করবেন তখন এই বুলেটসটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আপনি এখানে যতগুলো লেখা লিখছেন ধরেন এগুলোতে আমি বুলেটস ইউজ করব, এখান থেকে শুরু করে এখানে একটা এন্টার দিব। এখানে আমি বুলেট অন করি এটা, এরপরে যখন এখানে এন্টার দিব এখানে একটা বুলেটস হবে, এখানে এন্টার দিব এখানে একটা বুলেটস হবে। যেখান থেকে এন্টার দিব সেখান থেকে একটা মানে আলাদা আলাদা একটা প্যারাগ্রাফ আকারে এটা দেখাবে। এই বুলেট স্টাইলটা আমি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। এখান থেকে এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। এখানে অনেকগুলো আছে যেগুলো ডিফল্ট দেওয়া আছে, এগুলো অনেক সুন্দর। এরপরে এখানে আরো অ্যাডভান্স আছে, এগুলো আমি নিচ্ছি না আপাতত। এরপর আছে নাম্বারিং। আমি চাইলে এখানে নাম্বার ইউজ করতে পারি বুলেটস এর পরিবর্তে 1 2 3 বা 1 2 এভাবে বা রোমান আকারে বা এলসি আকারে এভাবে দিতে পারি। মানে আমাদের এক কলাম বি কলাম এভাবে দিতে পারি। এগুলো তো আমি চেঞ্জ করি, এগুলো আমি আবার রিমুভ করব কিভাবে? যেভাবে করছি যেখান থেকে করছি সেখান থেকে লাস্ট যেটা আছে আগে ওটা আমি কেটে দিই। এগুলো আমি রিমুভ করব, এগুলো সিলেক্ট করলাম। এরপর আমি এগুলো যেহেতু বুলেটস এর এখানে যাব, নানে ক্লিক করে দিব, চলে গেছে এটা। এরপর একটা বুলেটস নাম্বারিং এর মতো, এটাও আমাদের লাগবে না। এরপরে এখানে আছে অ্যারেঞ্জ, আমার লেখাকে সাজানোর জন্য এটা এই স্টাইলটা ব্যবহার করা হয়। ধরুন আমি লেখাটা ঠিক মাঝখানে রাখবো, সেক্ষেত্রে আমি এটাকে এই যে এখানে সেন্টার করে রাখতে পারি। সেন্টারে রাখলে এটা লাইনটা সবসময় আমার ডকুমেন্টের মাঝখানে থাকবে। এরপর এটা যদি আমি লেফটে করে দিই তাহলে লেফট পাশ থেকে শুরু হবে,
এবার যখন রাইটে ক্লিক করে দিব এটা রাইট পাশ থেকে শুরু হবে। অ্যাডজাস্টমেন্ট আছে এখানে, জাস্টিফাই এখানে ক্লিক করে দিব, এটা আমাদের দুই পাশে মার্জিনের সাথে সমান হয়ে এটা শুরু করবে। লেখাকে সাজানোর জন্য এটা ব্যবহার করা। ধরেন এইটাকে আমি ঠিক মাঝখানে আনবো, সেজন্য আমাকে সেন্টার করতে হবে। এটা হচ্ছে লেখাকে ডানে বামে সেন্টারে কোন জায়গায় রাখবো সেটা ফিক্স করার জন্য এখান থেকে এই প্যারাগ্রাফের কাজগুলো ব্যবহার করতে হবে। এরপর আছে লাইন স্পেসিং। আমরা যখন লাইনের মধ্যে একটা দূরত্ব দিতে চাই, সেক্ষেত্রে আমরা যখন এই লাইনগুলো আমি সিলেক্ট করলাম, এখানে একটা দূরত্ব অটোমেটিক দেওয়া আছে 1 পয়েন্ট। আমি এটা যদি 1.5 দিই, দেখেন দূরত্ব একটু বেড়ে গেছে। যদি 2 পয়েন্ট দিই তাহলে আরো বেড়ে যাবে। এইভাবে আমরা যদি কমাতে চাই তাহলে 1.0 মধ্যে এগুলো নরমালি থাকে, এগুলো আশা করি চেঞ্জ করতে হয় না। আমরা যখন নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, সেখানে আমরা যখন কোনো কিছু লিখি, এখানে লাইন স্পেসিংটা অনেক লম্বা হয়ে যায়। এখানে এটা কত পয়েন্ট, এটা এখন আমি যদি চেক করে দেখি 1.15 এর মধ্যে আছে, কিন্তু এরপরও এখানে অনেক মাঝখানে একটা ফাঁক। এই ফাঁকাটা আপনি কিভাবে রিমুভ করবেন সেটা করার জন্য আপনাকে আমি এটা বড় জুম করে দেখাচ্ছি আপনাকে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট দিলে লেখার ফন্ট জুম হবে। সেকেন্ড ব্র্যাকেট একটা দিলে জুম হবে, আরেকটা দিলে জুম আউট হবে। এই লেখাগুলোকে মাঝখানে যে লাইন স্পেসিং আছে সেটা আমি লাইন স্পেসিং এ ক্লিক করব, সেখান থেকে একদম নিচে চলে যাব, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটাতে আমি ক্লিক করে দেব। দেখেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে স্পেসিংটা ছিল এটা চলে গেছে। এখন এটা 1.5, এটা এখন আমাদের মতো করে এটা আমরা দিতে পারি। এরপর এখানে আছে শেডিং। শেডিং হচ্ছে লেখার নিচে পিছনে একটা শেডিং দেওয়া। আমি এটা ক্লোজ করে দিয়ে আমার অন্য ডকুমেন্টে চলে যাই। ক্লোজে ক্লিক করলাম। যে কোনো ডকুমেন্ট আমরা যখন ক্লোজে ক্লিক করব, সেখানে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট, এই ডকুমেন্টটা আমি সেভ করব নাকি কেটে দিব নাকি ওখানে আবার কাজ করব, সেটা এখান থেকে ফিক্স করে দিতে হবে। যদি আমার এটা আবার প্রয়োজন না হয় তাহলে আমি নিউ করে দেব, এটা আমি সেভ করব না। যদি এটা আমার পরে লাগবে, সেভ করে রাখতে হবে, তাহলে আমাকে ইয়েস দিতে হবে। ইয়েসে ক্লিক করলে এরকম সেভের ডায়লগ বক্স চলে আসবে, সেখান থেকে নাম লিখে সেভ করতে হবে। আমার যেহেতু এটা লাগবে না, আমার কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি নো দিব। আর যদি আমি এখানে ক্যান্সেল দিই তাহলে আমার কেটেও যাবে না, ওইখানে আবার সেম ডকুমেন্টে কার্সরটা ঢুকে যাবে, সেখানে আমি আবার কাজ করতে পারবো। যেহেতু এটা আমার লাগতেছে না, সেহেতু আমি এটা নো দিয়ে দিলাম। এরপর আসি শেডিং এ। এখানে দেওয়া আছে শেডিং। আমি একটা পিছনে এটা এই লেখাটার পিছনে একটা শেডিং দিব, সেজন্য আমি শেডিং এ ক্লিক করে এখান থেকে যে কোনো একটা শেডিং কালার ইউজ করতে পারি, যে কোনো কালার। ধরেন আমি এটা দিলাম, আমার লেখার পিছনে একটা শেডিং কালার, এটা আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম শেডিং। এটা রিমুভ করব কিভাবে, যেখান থেকে করছি সিলেক্ট করে শেডিং এ ক্লিক করে নো কালারে ক্লিক করে দিব। যেখান থেকে করছি আমি জাস্ট এক লাইনে করছি, যেহেতু এক লাইন সিলেক্ট করব। এরপর আমি শেডিং এ ক্লিক করে হোয়াইটে ক্লিক করলেও চলে যাবে, নো কালারে ক্লিক করলেও চলে যাবে। এটা আমি নো কালার করে দিচ্ছি। এরপর আছে বর্ডার করা লেখার মধ্যে। আমি যদি চাই এই লেখাগুলোকে আমি একটা বক্স করে দিব, বর্ডার করে দিব। এগুলাকে সিলেক্ট করলাম, এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দিব। দেখেন এটা চারপাশে অল বর্ডার হয়ে গেছে। এই লেখাগুলো যদি লাইন বাই লাইন হতো, ধরেন এগুলো লাইন বাই লাইন, এন্টার দিয়ে দিয়ে আমি লিখছি, একটা লাইন এখানে শেষ হয়েছে, এখান থেকে এন্টার দিছি, এরপরে এখানে শেষ হয়েছে, একটা এন্টার দিছি, যেখান থেকে এন্টার দিছি সেখান থেকে একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। সেগুলো যদি আমি বর্ডার করি, এখানে ক্লিক করে অল বর্ডারে ক্লিক করে দেখেন প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ভাবে বর্ডার হয়ে গেছে। আর আমি যদি চাই এটাকে এভাবে করবো না, এটাকে আমি করব চারপাশে একটা বর্ডার। তাহলে আমি প্রথমে বর্ডারটা তুলে দিলাম। এগুলোতে যদি চাই আমি চারপাশে বর্ডার করবো, শুধু আউটসাইড বর্ডারে ক্লিক করে দিব। এগুলোর চারপাশে একটা বর্ডার থাকবে, বর্ডারের ভিতরে লেখাগুলো থাকবে। রিমুভ করতে হবে সেভাবে ঠিক যেখান থেকে করছি, সিলেক্ট করে নো বর্ডারে ক্লিক করে দিব, চলে যাবে। অথবা তাৎক্ষণিকভাবে এটা করতে হলে কন্ট্রোল জেড দিব আমরা। এরপর এখানে আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হচ্ছে যে আমরা একটা লেখাকে কোন একটা চার্ট লিখছি, সেখানে আমরা এবিসিডি আকারে যাদের নাম আগে, তাদের নামগুলোকে আগে নিয়ে আসবো। এখানে আমি ইয়াসিন জামাল কয়েকটা নাম লিখলাম, এই নামগুলোকে আমি যখন অ্যাসেন্ডিং এ ক্লিক করব, এখানে একটা চার্ট আসবে, সেখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুটো অপশন থাকবে। আমি অ্যাসেন্ডিং এ ক্লিক করে যখন ওকে তে ক্লিক করব, দেখেন এ থেকে জেড মানে যাদের নাম আগে আছে, এরপরে ই, এরপরে জে, এগুলো চলে আসছে। এভাবে 1 2 আমরা যখন এলোমেলো ভাবে লিখি,
লিখি বা কোনো একটা সংখ্যা লিখি, এই লেখাগুলোকে আমরা যখন 1 2 আকারে সাজাবো সেক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্যবহার করতে পারি। বা কোনো একটা স্যালারি শিট, সেখানে আমরা 5000 10000 20000 এভাবে লিখি, সেখানে যদি আমরা সাজাতে চাই সেটাকে, যেটা সবচেয়ে বড় সেটা আগে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্যবহার করতে পারি। এরপর আসি এখানে, এটা হচ্ছে আমরা যে এন্টার ইউজ করি, এন্টার শো হাইডের একটা টুলস, এটার নাম দেওয়া নেই। আমি এখানে যখন ক্লিক করব, আমি এখানে কয়টা এন্টার ইউজ করছি, আমরা যতবার এন্টার দিব সবগুলা, আমরা যখন এন্টার দিব একটা চিহ্ন এরকম শো করবে, মানে আমরা কয়বার এন্টার ইউজ করছি সেটা দেখানোর জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। সেটা কিন্তু প্রিন্ট আসবে না। আমি যখন প্রিন্ট প্রিভিউ দেখবো, এখানে আমার প্রিন্ট প্রিভিউতে এটা শো করতেছে না। এটা জাস্ট আপনাকে দেখার জন্য দেওয়া হয়েছে। আপনার দেখা শেষ হলে আমি এটা অফ করে দিব। একবার ক্লিক করলে অন হবে, আর একবার ক্লিক করলে অফ হয়ে যাবে। এরপরে আছে ফন্ট স্টাইল, বিভিন্ন অটোমেটিক ফন্ট স্টাইল দেওয়া আছে এখানে, আপনি চাইলে এগুলা করতে পারেন। এখানে সিলেক্ট করে যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন, এগুলা স্টাইলগুলো শো করবে। আপনার থেকে যেটা চুজ হবে সেটাতে আপনি ক্লিক করে দিবেন, সে স্টাইল এটা হয়ে যাবে। এখানে পাশাপাশি আরো অনেকগুলো আছে, এগুলো আপনি দেখতে পারেন। এখানে ক্লিক করলে অনেকগুলো পাবেন ফন্ট স্টাইল। আমি আপাতত এগুলোতে স্টাইলিং এগুলোতে অ্যাপ্লাই করতেছি না। এরপর আছে ফাইন্ড রিপ্লেস, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন ভুল করে থাকি, ভুল সংশোধনের জন্য এই ফাইন্ড রিপ্লেস এর কাজগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা কোনো একটা কিছুকে, আমার অনেক বড় ডকুমেন্ট থেকে কোনো একটা জিনিস খুঁজে বের করা। এরপরে রিপ্লেস হচ্ছে মানে কোনো একটা ভুলের পরিবর্তে এখানে রিপ্লেস করে নতুন একটা শব্দ বসিয়ে দেওয়া। এখন আমরা আসি ফাইন্ড রিপ্লেস এর কাজে। ফাইন্ড রিপ্লেস এর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিলে আপনি ফাইন্ড রিপ্লেস এর বক্সটা চলে আসবে। আমি এখান থেকে নিয়ে আসতেছি। ফাইন্ডে যখন ক্লিক করলাম, ফাইন্ড হোয়াট বক্স নামের একটা বক্স আসছে, সেখান থেকে আমি কোন শব্দটা ফাইন্ড আউট করব। ধরেন আমি বক্স কোথায় আছে সেটা ফাইন্ড আউট করি। ফক্স লিখে ফাইন্ড নেক্সট ক্লিক করলাম, দেখেন ফক্সের মধ্যে কার্সর চলে গেছে, এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটা কেন সার্চ করছি, কেন ফাইন্ড করছি, এটা হয়তো রিপ্লেস করতে হবে, এটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি রিপ্লেসে ক্লিক করতে পারি। রিপ্লেস পাশের ট্যাবে রিপ্লেস, সেখান থেকে রিপ্লেস উইথ এই বক্সের মধ্যে আমাকে লিখে দিতে হবে সেই বক্সের জায়গায় কি হবে। তাহলে আমি ক্যাট দিলাম। এখানে ওই ডকুমেন্টের মধ্যে যতগুলো বক্স আছে সবগুলো যদি ক্যাট করতে চাই একসাথে, সেক্ষেত্রে আমাকে রিপ্লেস অলে ক্লিক করে দিতে হবে। আর যদি আমি রিপ্লেসে ক্লিক করি, একটা একটা করে রিপ্লেস হবে, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে। আর আমি ফাইন্ড অলে রিপ্লেস অলে ক্লিক করে দিলাম, সবগুলো একসাথে ক্যাট হয়ে গেছে। দেখেন ওই ডকুমেন্টের মধ্যে যতগুলো আছে। এভাবে আপনি অনেক বড় বড় ভুলকে, আপনার অনেক জায়গায় ক্যাপিটাল লেটার ভুল হতে পারে, একটা দেশের নাম অনেক জায়গায় আছে, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা জায়গায় ক্যাপিটাল লেটার বসাতে হবে। সেক্ষেত্রে আপনি ওই দেশের নামটা ফাইন্ড করে সেখান থেকে রিপ্লেস উইথ বক্সে সঠিক নামটা বসাই দিয়ে রিপ্লেস অলে ক্লিক করে দিলে অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। সেম ভাবে এখন যদি আমি ক্যাট, এটা স্মল লেটার হবে, এটাকে আমি স্মল লেটার করতে চাই, তাহলে আমি ফাইন্ড বক্স নিয়ে আসবো, সেখানে রিপ্লেস বক্সে যাই। এখানে যে ভুলটা করছি ডকুমেন্টের মধ্যে, যে ভুলটা আছে সেটা প্রথমে বক্সে লিখতে হবে, সঠিক যেটা বসাবো সেটা পরের বক্সে আসবে। এখানে প্রথমে আছে CAT, বড় হাতের CAT বসাতে হবে, ছোট হাতের CAT। এরপর রিপ্লেস অলে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, পুরোতে ক্লিক করবো। দেখেন যতগুলা বক্স ছিল সবগুলা, যতগুলা ক্যাট ছিল সবগুলা ফক্স হয়ে গেছে, এবং যে স্টাইলে ছিল ওইভাবেই আছে ফক্স বড় হাতের। ফক্স যেটা আছে সেটা যেহেতু সেন্টেন্সের মাঝখানে বড় হাতের হয় না, মানে না, সেজন্য আমি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড রিপ্লেস বক্সটা নিয়ে আসি। ফক্স বড় হাতের আছে প্রথমে, নিচে ছোট হাতের। এরপর একটু কষ্ট করে মোর অপশনে যেতে হবে আমাকে, মোরে ক্লিক করে ম্যাট কেসে ক্লিক করে দিতে হবে। ম্যাট কেসে ক্লিক করে দিয়ে আমি রিপ্লেস অলে ক্লিক করে দিব। এখন দেখেন সবগুলা বড় হাতের ফক্স গুলা ছোট হাতের হয়ে গেছে। এটা হচ্ছে সমাধান। ফাইন্ড রিপ্লেস বক্সের মধ্যে প্রাথমিকভাবে যেগুলো থাকে এই পর্যন্ত, এটা আমাদের নরমালি প্রয়োজন হয়। এর চেয়ে অ্যাডভান্স লেভেলে যখন প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদেরকে মোর অপশন অ্যাডভান্স এখানে যেতে হবে।
আশা করি হোম ট্যাবের মধ্যে আমাদের আর কোনো প্রবলেম নেই। এখানে যতগুলো আইটেম আছে সবগুলা টুলস আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, এখানে কোনো কিছু বাদ পড়ে নাই আশা করি। এরপরে যদি পড়ে থাকে কোনো একটা আইটেম, আপনি অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন। বাই হোক অর বাই ক্রোক এটা আমি আপনাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এমএস ওয়ার্ড 2007 এর এই ফরওয়ার্ডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পার্টগুলো অবশ্যই দেখবেন। আমি এই পার্টের মধ্যে যেভাবে বুঝেছি সবগুলা পার্ট আমি সেম ভাবে প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করব, যাতে কোনো কিছু বাদ না যায়। পরবর্তী পার্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করতেছি। Thank you so much for watching this video. If you face any kinds of problem, please tell me. I'll try best to help you.